গুড মর্নিং সিটং থেকে। আর এটা সিটং এর সেকেন্ড দিন। আমাদের রুমের অবস্থা খুব ভালো নয়, যেটা হয় আর কি ব্যাচেলার ছেলেরা। রুমটা এইভাবে ছড়ানো ছিটানো রয়েছে, ব্যাগপত্র সব খালি করে নিয়েছিলাম যেহেতু দুদিন থাকবো। চার্জিং চলছে এখানেও। এখন সকাল 9টা বাজে। এর মধ্যে আমরা সকালবেলা উঠে জ্যাকেটটা একটু ধুয়ে দিয়েছিলাম, জামা কাপড়গুলো হালকা হালকা ধুয়ে দিয়েছি, মানে সক্স আন্ডারওয়্যার এগুলো ধুয়ে দিয়েছিলাম। তারপরে গাড়িতে চেন লুক করলাম, গাড়িটা মুছলাম। আমাদের রুম থেকে ভিউটা এরকম, কাঁচের জানলা লাগানো আছে। এভাবে খুললে এখন কিন্তু ভালোই ঠান্ডা হাওয়া আসছে। ওইখানে যে জামা কাপড়গুলো ঝুলছে ওটা আমাদের আছে। আর এদিক থেকে হচ্ছে ফ্রন্ট গেটটা, বালকানিটা। আর এটা হচ্ছে ভিউ। কুয়াশা কিন্তু কমেনি, যার দরুন সেইভাবে কিছু আমরা দেখতে পাচ্ছি না। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, মানে এই যে এটা হচ্ছে একটা পাহাড়, ওটাই দেখা যাচ্ছে। কুয়াশাটা না থাকলে পুরো পরিষ্কার দেখা যেত। সকালের ব্রেকফাস্ট এখন তৈরি হচ্ছে। এখন এই ব্রেকফাস্টটা করে রেডি হয়ে বেরোবো আজকের ডে ট্রিপে। এখনই 10টা বাজে, যাই না কতক্ষণে কি ঘুরবো। আবার দুপুরবেলা লাঞ্চের ম্যাটার আছে, তখন আবার এদিকে চলে আসতে হবে আমাদের। একটা মানুষের ভাগ্য যে কত খারাপ থাকতে পারে সেটা আমাকে দিয়ে উদাহরণ নেওয়া উচিত। কারণ এরপর আমি আমার রুমের ভিডিও এবং এন্ডি থেকে শুরু করে ডাইনিং রুম পর্যন্ত আমি অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেগুলো সবই করাপ্ট হয়ে গেছে, কিছুই দেখানোর মতন নেই। তাই বাইরে যেটুখানি ভিডিও আছে সেইটুখানেই আমি দেখালাম। এছাড়া ব্রেকফাস্টে আমাদের সকালবেলা রুটি আর কিছু ভাজা আর কিছু তরকারি ছিল, সেটাও আমি রেকর্ড করেছিলাম, কিন্তু সেটাও আমি দেখাতে পারলাম না। এই প্রপার্টিতে আমাদের থাকার জন্য পার ডে পার হেড হিসাবে 1300 টাকা করে চার্জ করেছিল, যেখানে আমাদের সকালের খাবার, দুপুরের লাঞ্চ, বিকালবেলার টিফিন এবং রাত্রের ডিনার ইনক্লুড ছিল। এবং খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, এবং এখানকার যে হসপিটালিটি সেটাও খুব দারুণ ছিল। আমার যে মোবাইল ফোনের ভিডিও করাপ্ট হয়ে গেছিলো শুধু কিন্তু তাই নয়, আমার অ্যাকশন ক্যামেরার অনেকগুলো ভিডিওই করাপ্ট হয়ে গেছিলো। আমি রুম থেকে বেরিয়ে যোগীঘাট ব্রিজের জন্য বেরিয়েছিলাম। যোগীঘাট ব্রিজ ওখানকার একটা অ্যাট্রাকশন পয়েন্ট, একটা ট্যুরিস্ট পয়েন্ট বলা যেতে পারে, সেই জন্য আমরা যাচ্ছিলাম। কিছুক্ষণ আগে পর্যন্ত রাস্তা খুব খারাপ ছিল। হ্যাঁ ব্যাগ খুলে যাচ্ছিল, ব্যাগের এটা বড় ছিল। বাপরে বাপ, যাবো কি করে? ওরে বাপরে, সামনের ব্রেক, নো নো নো, সামনের ব্রেক, ক্লাচ হালকা ছেড়ে ইঞ্জিন ব্রেকিং। এইসব রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আমি এখনো পর্যন্ত নিজের গাড়ি নিয়ে সেভাবে পাহাড়ে উঠিনি, এমনকি পুরুলিয়াতেও পর্যন্ত যাইনি। এখনো আমাদের অনেক নিচে নামতে হবে। আমি নিচে গাড়ি ঘোড়াই, আপনারা সামনে ভিউ দেখুন। বাপরে, ক্লাচ পুরো ছেড়ে দেওয়া, এই যে বাহাত ক্লাচ ছেড়ে দিয়েছি, আর পায়ের ব্রেক আর ইঞ্জিনের ব্রেকিং। বাহ, হোমস্টেটা কত সুন্দর করেছে, খুব দারুণ লাগছে হোমস্টেটা, খুব ভালো জায়গায় হোমস্টেটা। এখানে আবার বাম্পার টাঙাস, এখানে কিছু একটা হচ্ছে, জল ভরা হচ্ছে ট্যাঙ্কিতে। রাস্তাটা পুরো খাড়াই নেমে গেছে, পুরো খাড়াই। সামনে একটা, ওরে বাবা, এত বড় গাড্ডা। ব্যাস, আমি মনে হয় পড়বো এবার, আমি পড়ে যাবো। ওরে বিশাল খাড়াই, এটা সোজা নেমে গেছে, বাপরে বাপ। এখানে একদম চাকার গতি বাড়তে দেওয়া যাবে না। দম বেরিয়ে গেল। আমরা তো মনে হয় অনেক নিচে নেমে এলাম। মানুষের রাস্তায় হাঁটতে হাঁপিয়ে যায়, আমি গাড়িতে হ্যান্ডলিং কন্ট্রোল করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। সিটং হোমস্টে, এস নয় কিন্তু সি। এখানে একটা দাঁড়াই, ছবি তুলবো এখানে।
এখানটার ভিউটার জন্য দাঁড়িয়ে গেলাম। ওয়াও, আমরা প্রথমেই অনেকটা সময় নষ্ট করলাম, এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে এখন 11:20 বাজে। দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি নিলাম, কারণ ভালো লাগলো জায়গাটা। এখান থেকে কী অবস্থা, আমি ভুলেই গেছি ব্যাগের কথা। এই ব্যাগটা ধুয়ে মুছে নিয়ে এলাম। প্রায় 1 ঘন্টা এখানে কাটিয়ে ফেললাম। আরও 4.5 কিলোমিটার, তারপরে যোগীঘাট ব্রিজ। বাপরে, কোন দিন আমি এখান দিয়ে এমন পড়ান পড়বো যে আর পারবো না আসতে। দারুণ লাগছে, দারুণ। কিন্তু এইভাবে তো সব জায়গায় দাঁড়ানো সম্ভব নয়। হেলমেটের বেল্টটা লাগানো হয়নি। ঠিক আছে, সামান্য কিছু কিলোমিটারই বাকি আছে। ও ও মাই গড, এগুলো হচ্ছে শান্তির জায়গা, পিস। ও বাহ, এই অরেঞ্জ ক্ষেত না? এই অরেঞ্জ ক্ষেত দেখলাম মনে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, অরেঞ্জ ক্ষেত দেখেছি। এই যে ওই যে ছোটো ছোটো অরেঞ্জ হয়েছে ওর মধ্যে। এই যে এই যে ছোটো 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 পুটলিগুলো, এগুলো সব অরেঞ্জ হয়ে রয়েছে। এটা পুরোটাই অরেঞ্জ বাগান। এখানে দেখা যাচ্ছে যে আমি মোবাইল থেকে ভিডিও করলাম, কিন্তু এই ভিডিওটা আজ আমার কাছে আর নেই, কারণ এই ভিডিওটাও সেই ক্রপ ভিডিওগুলোর মধ্যে একটি। সিটংয়ে দেখতে আসা তো সেই অরেঞ্জগুলোই। এই যে এখানে কিন্তু অরেঞ্জ বিক্রি হচ্ছে, এই যে এখানে অরেঞ্জ বিক্রি হচ্ছে, অরেঞ্জ জুস সব কিছুই পাওয়া যাবে। লেবু গাছ, এখানে লেবু গাছ ভর্তি আছে। এই পাহাড়ের রাস্তা বানানোটাও টাফ, তাকে মেনটেন করাটাও টাফ, তার উপরে আমাদের মতন মানুষের গাড়ি চালানোটাও টাফ। এই যে ও দারুণ লাগছে। মোটামুটি যোগীখোলা চলে এসে। এটা আবার কি হলো? আপ क्या हो गया? कब है सरस्वती पूजा? कहाँ पे नहीं, कब है? कौन सा दिन पे? 3 तारीख। इस जगह का नाम क्या है? जोगी घाट। अच्छा, टाटा। हाँ, मेरा नाम राना। ठीक है, बाय बाय। 50 টাকা দিয়ে দেওয়া হলো। সরস্বতী পুজো সোমবার। লাস্ট আর 500 মিটার দেখাচ্ছে ম্যাপে। হ্যাঁ, চলেই এসেছি, যোগীঘাট ব্রিজ দেখতে পেয়ে গেছি। জাস্ট এই টার্নিংটা নিলেই হয়ে যাবে। এটাই একটা টুরিস্ট স্পট। কথাটা হয়তো বারবার শুনতে খারাপ লাগছে, কিন্তু বাধ্যতামূলক আমাকে বলতে হচ্ছে। মোবাইল ও ক্যামেরাতে আমার ভিডিওগুলো না থাকার দরুন সামান্য কিছু ছবি আর ভিডিওর দ্বারা আমি জায়গাগুলোকে বোঝানোর চেষ্টা করলাম। আমরা এসেছিলাম যোগীঘাট ব্রিজে। যোগীঘাট গ্রামে অবস্থিত বলে সেতুটির এমন নামকরণ করা হয়েছে। রিয়াং নদীর ওপর নির্মিত হয়েছে এই সেতুটি। এটি নিম্ন সিতংকে লাবদা এবং তারপর মংপুর সাথে সংযুক্ত করেছে। এই সেতুর দৈর্ঘ্য 74 মিটার এবং 2015 সালে বাবা রামদেব এটি উদ্বোধন করেছিলেন। আমরা এই জায়গাটাতে প্রায় 1 ঘন্টা সময় কাটিয়েছিলাম এবং অনেক ভিডিও আর ছবি নিয়েছিলাম। দুর্ভাগ্যবশত আমার কাছে কিছু কিছু ছবিই রয়ে গেছে, কিন্তু ভিডিওগুলো আর নেই। এরপর আমরা 6 কিলোমিটার গাড়ি চালিয়ে গিয়েছিলাম মংপুতে। মংপুর প্রধান আকর্ষণ হলো রবীন্দ্র জাদুঘর, যেটি একসময় বাংলো ছিল, যেখানে ঔপন্যাসিক মৈত্রেয় দেবী এবং তার স্বামী থাকতেন। মৈত্রেয় দেবীর আমন্ত্রণে 1938 থেকে 1940 সালের মধ্যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে 4 বার এসেছিলেন, আর এখানেই তিনি লিখেছিলেন তার বিখ্যাত কবিতা জন্মদিন। এরপর আমরা সেই ভাঙাচোরা পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আমাদের হোমস্টেতে পৌঁছাই, কারণ আমাদের লাঞ্চের সময় হয়ে গেছিল।
দুপুরের খাবারটা তৈরি ছিল, আমরা রুমে পৌঁছাতেই আমাদেরকে বেড়ে দিল। ডাল, আলু ভাজা, একটা সবজি ও ডিমের কষা ছিল আজ আমাদের দুপুরের খাবার। এখানে বলতেই হবে খাবারের টেস্ট অত্যন্ত দুর্দান্ত ছিল এবং মনে হচ্ছিল যেন ঘরেরই খাবার খাচ্ছি। পুরো পেট ভরে খেয়ে আবার বেরিয়ে গেছিলাম আমরা আমাদের পরবর্তী জায়গাগুলো দেখার জন্য। গাড়ি এখানে পার্ক করে দিয়েছি, জাস্ট নিচেটা দিয়ে যেটা উঠে এলাম। এইখানে সামনে একটা ওঠার জায়গা আছে, ওখান দিয়ে উঠবো। এই এখান থেকে একটা ওঠার জায়গা আছে, এটা দিয়ে উপরের দিকে যাবো। এই জায়গাটার নাম হলো অহলধারা। পুরো শিটংয়ের মধ্যে সবথেকে সুন্দর ভিউ পয়েন্ট হচ্ছে এটি। আমাদের হোমস্টে থেকে মাত্র 5 কিলোমিটারের দূরত্বে ছিল এটা, কিন্তু এখানে গিয়ে যেটা দেখবো ভেবেছিলাম সেটা তো দেখতেই পেলাম না। আমরা এসেছিলাম সূর্যাস্তের জন্য, কিন্তু কুয়াশা ছাড়া কিছুই নেই। এখানে এখন দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, পুরো কুয়াশায় ঢেকে রয়েছে। এটা সেই আমার সেই নাসিকের হরিয়ার ফোর্টের মতন ব্যাপার, কষ্ট করে উপরে উঠে কিছুই দেখতে পেলাম না। যাই হোক, যদি এই জায়গাটাকে দুবার রেখেছি, কালকে সকালে সানরাইজ দেখতে আসবো, আর এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটা দেখা যায়। এখন কুয়াশা রয়েছে, কাল সকালে আসি যদি দেখতে পারি। এখানে নিচের দিকে অনেকগুলো হোমস্টে দেখা যাচ্ছে, ওই যে এখানটাতে রয়েছে, এবং এছাড়াও কিছু কিছু ঘরবাড়ি ওই পাহাড়ের দিকে দেখা যাচ্ছে একদম এই জায়গাগুলোতে। হেলমেট এসে মাটিতেই রাখতে হয়েছে, ওর হেলমেট তো সেই নোংরা জায়গায় রেখে দিয়েছে। আর এখানটা লোকে পিকনিক করতে এসে কি নোংরা করেছে। এগুলো পাহাড়ের কেউ করেনি, কিন্তু মানে পাহাড়ের যারা বাসিন্দা তারা কিন্তু কেউ করেনি, সব টুরিস্ট যারা এসেছে তারা এই ধরনের নোংরা করে গেছে পাহাড়ে। বাহ, খুব ভালো। সকালে এসে যাবো ভাবছিলাম, এখন আমাদের শ্যামলদা রবীন্দ্রনাথের মূর্তিটাকে দেখতে পেয়েছে, সেটা বুঝি এখন অনুমান করে বুঝাচ্ছি। তাহলে দেখা যাক। এই হচ্ছে কপালের পোর্শন, মাথা, এই কপাল, কপাল থেকেই নেমে গেল, নেমে গিয়ে চোখ, আর এই হচ্ছে নাক, এই নেমে গেল নাকের নিচ দিয়ে, এই হচ্ছে মুখ, আর এই নিচে দাড়ি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে নিলাম আমরা। এরপর আমরা গাড়ি নিয়ে এই ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আরও 3 কিলোমিটার নিচের দিকে গেছিলাম, যেই গ্রামটার নাম ছিল লাটপাঞ্চার। লাটপাঞ্চার খুবই সুন্দর একটা ছোট্ট গ্রাম। এই জায়গাটাতে টুরিস্টরা পাখি দেখার জন্য আসে, কিন্তু আমি যে সময় গেছিলাম সেই সময় কোনো পাখি আমি দেখতে পাইনি। সময় এখন বিকেল 5:01। আর আজকের মতন মানে আজকের দিনের শেষ জায়গাটা যেটা দেখতে এসেছিলাম সেটা হচ্ছে এই রক ক্লাইম্বিং, মানে মাউন্টেন ক্লাইম্বিং যেখানে টিচিং করানো হয় সেখানে। এই যে আমার পেছনে এখানে বাচ্চাদেরকে নিয়ে এসে মাউন্টেন ক্লাইম্বিং করা শেখানো হয়, রক ক্লাইম্বিং করা শেখানো হয়। এটা আমি কোথাও একটা পড়েছিলাম এবং এটা লাটপাঞ্চারের সাথে সাথেই ছিল, তাই ভেবেছিলাম এখান থেকে ঘুরে যাবো। যখন লাটপাঞ্চারে এলাম সেরকম তো কিছু দেখার নেই, সেই কারণে এটাই এসে দেখে নিলাম। ঠান্ডা লাগা শুরু করে দিয়েছে অনেকটাই। এবার রুমের দিকে যাবো, 9 কিলোমিটার রাস্তা। শ্যামলের একটা জ্যাকেট এক্সট্রা এনেছিল, সেটা ব্যাগে ভরে নিয়ে এসেছিলাম, সেটাও পরে নিলাম। প্রথমে বডি ওয়ার্মার, তারপরে আমার হুডি, তারপরে আবার এই জ্যাকেট। গাড়ি চালালে ঠান্ডা মানবে না। আর ওর জামা কাপড় যদি খোলা হয় তাহলে দুটো মানুষ পরতে পারবে, এতগুলো জামা কাপড় পরে আছে। অত বেশি জামা প্যান্ট নেই যতটা বলছে, 4খানা আছে না 3টে। যে যেটা পড়েছিল 4টে, তাহলে আমি ভুল কি বলে। মোবাইলের এই ক্যামেরাতে মনে হচ্ছে অনেকটাই আলো, কিন্তু কোনো রকম আলো নেই এখানে, আর খুব নির্জম জায়গা এটা। সেই সন্ধ্যায় রুমে ফিরে এসে টিফিন হিসাবে আমরা পেয়েছিলাম মোমো। পাহাড়ি মোমোর তো কোনো কথাই হবে না। এবং রাত্রে পেয়েছিলাম ডাল আলু ভাজার সাথে চিকেন কষা। আর রাত্রে আমরা ভাতই নিয়েছিলাম, আমাদের কাছে অপশন ছিল রুটি নেওয়ার, কিন্তু আমরা ভাত খেয়েছিলাম। আজকে আমরা খুব ভোর ঘুম থেকে উঠে গেছিলাম, কারণ আজকে আমাদের কাছে সময়টা খুব কম ছিল এবং 2-3টে জায়গা ছিল যেগুলো আমাদের ঘুরে দেখা দরকার ছিল। এই সময় টেম্পারেচার ছিল 4 বা 5-এর কাছাকাছি এবং তখনও অন্ধকার ছিল। আমরা সানরাইজটা দেখব বলেই তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে নিয়েছিলাম। বৃষ্টিতে ভিজলে যেরকম হয়, আমাদের গাড়িগুলো শিশিরে ঠিক ততটাই ভিজে গেছিলো। কিন্তু সকাল সকাল আবার গাড়িতে বসতে হবে, জামা প্যান্ট ভিজে যাবে, সেই জন্য গাড়িটা একটুখানি মুছেও নিয়েছিলাম। পাঁচ মিনিটের জন্য গাড়িটাকে কোল্ড স্টার্ট দিয়ে রেখেছিলাম। বলা যায় না, ঠান্ডাতে যদি আবার ব্যাটারি বসে যায় তাহলে এই পাহাড়ে গিয়ে সমস্যায় পড়তে হবে।
গুড মর্নিং। প্রথম দিন তো বিকালে এসেছিলাম, দ্বিতীয় দিন একটু ঘোরাফেরা করেছি, আর এটা হচ্ছে থার্ড ডে। আমরা এখন যাচ্ছি অহলদারাতে সানরাইজ দেখতে। টাইম হচ্ছে এখন সকাল 5:45। ঠান্ডা মারাত্মক পরিমাণে আছে। এই ভোরবেলা বাইক নিয়ে বেরোনো বিশাল ব্যাপার। আমার এখন যা মনে হচ্ছে, যা ঠান্ডা লাগছে, সেইভাবে তৈরি হয়তো আসেনি, বুঝতে পারিনি যে এতটাও ঠান্ডা হতে পারে। এখান থেকে 8 কিলোমিটার রাস্তা, আর এর সাথে আজকে আরও 2টো জায়গা ঘুরে নেবো। আর কিন্তু এইখান থেকে চারিদিকে কুয়াশা দেখতে পাচ্ছি। এই যে চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টের এন্ট্রি পয়েন্টে। আজকে এখানে এখন টিকিট কাউন্টার বন্ধ, এখানে কিন্তু টিকিট নেই 20 টাকা করে। সকাল বাজে 6:18, পৌঁছে গেছি অহলদারাতে। এখনো পর্যন্ত কোনো লোক দেখিনি। কালকের মতন এখানে এন্ট্রি ফিজও দিতে লাগেনি এখনো। কোন দিকে তাকাবো, কোনো দিকেই কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। ভিডিও শুরুতে আমি বলেছিলাম না আমার দুর্ভাগ্য। তা আমার এই শিটং ট্রিপের সবথেকে সুন্দর জায়গা এই অহলদারা, যেখান থেকে সবথেকে সুন্দর ভিউ দেখা যায়, সেই জায়গাটায় এসেও আমি কিছু দেখতে পেলাম না। এই নিয়ে 2বার এলাম আমি এই জায়গাটায়, গতকাল বিকালে এবং আজ সকালে। 2বারই শুধু কুয়াশা দেখেই বাড়ি ফিরে যেতে হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বোরিং হচ্ছে, আর কুয়াশায় তো আরও বেশি ঢেকে দিল। মানে যা এক্সপেকটেশন ছিল না তার থেকে বেশি আরও হয়ে গেল। এই জায়গাটা সম্বন্ধে একটু বলে রাখা দরকার। এটি একটি 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। এখান থেকে মেনলি দেখা যায় কার্শিয়াং পাহাড়, মঙ্কু পাহাড় এবং তিনচুলে। এখান থেকে কিন্তু আমাদের কাঞ্চনজঙ্ঘার সব থেকে সুন্দর ভিউ রয়েছে। সময় এখন সকাল 7:25, অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি আমরা এখানে আছি। এই মুহূর্তে আমার পেছনে একটু সূর্য বেরোতে দেখা গেছে, কিন্তু ওটাও কুয়াশার মধ্যে চাঁদের মতনই লাগছে। সূর্য তো দেখতে পেলেও আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম না। অহলদারা ভিউ পয়েন্ট থেকে খুব ভালো নাকি দেখা যায়। তো টাইম হচ্ছে এখন প্রায় 7:45, আর এখনও এদিকে পুরো কুয়াশায় ভরে রয়েছে। আর এখান থেকে ডিসাইড করেছি যে বেরিয়ে যাব। এখানে থেকে দেখার কিছু নেই, আর আমাদের কাছে আজকে সময়টা কম। এখান থেকে যাব হচ্ছে নামথিং পুখরি। সেইখান থেকে দেখার পর আই লাভ শিটং যে সাইনটা আছে সেইটা একবার যাওয়ার চেষ্টা করব। এইসব করে রুমে ফেরত যাব। রুমে ফেরত গিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। পুরো কুয়াশা ঢেকে, পুরো ফগে ঢেকে রয়েছে। বাঁ দিকে গেলে লাটপাঞ্চার, আর পেছন দিকে অহলদারা ছেড়ে আসছে। আর এই সোজা গেলে আমাদের হোমস্টের দিকে যাওয়া যাবে, কিন্তু এই সোজাতেই পড়ছে নামথিং পুকুরিটা, তাই ওখানেই যাব এখন। এই যে এই বাদিকটা সিঙ্কোনা গাছের প্ল্যান্টেশন রয়েছে, এই যে এই দিকটা পুরোটাই। চলে এসেছি নামথিং পুকুরি। একদম কুয়াশাচ্ছন্ন ব্যাপার, পরিস্থিতি খুবই খারাপ। এখানে একটা ভগবান হনুমানজির মূর্তি রয়েছে, বেশ বড়ই মূর্তি। তো আমার এই পাশেই হচ্ছে পুকুরিটা। পুকুরি মানে হচ্ছে পুকুর, নামথিং হচ্ছে জায়গার নাম। সেলপু পাহাড়ে 4500 ফিট উচ্চতায় এই পুকুরিটা। এটা আরেকটা বিষয়ের জন্য খুব ফেমাস। এখানে তো বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে, এছাড়া এখানে সালামান্ডার পাওয়া যায়, এক ধরনের প্রাণী যেটা শুধুমাত্র এখন পুরো পৃথিবীর বুকে এখানেই পাওয়া যায়। এই পুকুরিটা বর্ষাকালে পুরো ভরে যায়, চারিদিকে পাহাড়ের জল এখানেই এসে পড়ে। প্রায় 3.5 মিটার গভীর এবং 10,000 বর্গমিটার এলাকা জুড়ে পুকুরিটা পুরো ভর্তি থাকে। এখানে কাঁটাতার দেওয়া আছে,
এরপর আর যাওয়া যায় না, যেতে দেয় না, কোনো স্থানীয় মানুষরাও এখানে যায় না, কারণ এই জায়গাটাকে অনেকে পবিত্র বলে মনে করে। এই যে এখানে তার কাটা দেওয়া আছে, এটা দেখে হয়তো সেরকম গভীর মনে হচ্ছে না, মনে হবে যেন হেঁটে চলে যাওয়া যাবে, কিন্তু তা নয়। বর্ষার সময় জল অনেকটা ভরে যায় এবং এর উপরেও জল চলে আসে পুরো। আর যখন বর্ষার সময় জলে পুরো ভরে যায় তখন এলাকার যত পশু আছে বা পাখি আছে সবাই এখানে আসে জল খেতে। এই সময়টা এখানে একটু স্পুকি লাগছে, কারণ এত লম্বা লম্বা ঝাউ গাছ, তার মধ্যে কুয়াশা। সেই ছোটবেলায় একটা ভূতের বই দেখেছিলাম, রাজ, প্রথম পার্টটা, ওই রকম সিনটা মনে হচ্ছে এখানে। এখনো পর্যন্ত কুয়াশা কাটেনি, আর এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না। আমার পেছনে ভগবানের মূর্তি রয়েছে, এনাকে প্রণাম জানিয়ে এখান থেকেও বিদায় নিচ্ছি। এরপর আর ছোটো ছোটো দুটো স্পট আছে, দেখে তাড়াতাড়ি করে রুমে যাই। আমার মনে হয় না আজকে কিছুই দেখতে পাবো, সব জায়গার পরিস্থিতি এরকমই হয়ে আছে। রওনা দি। কটা বাজে? 8:30 বাজে। 1.5 ঘন্টার মধ্যে দুটো জায়গা ঘুরে রুমে ফেরত যাব। এখন রাস্তাতে কুয়াশা কমে গেছে। এখানে আইসি কি করতে কে জানে, যদি কিছু দেখতেই পাইলাম না। এই শিয়াল 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 ছিল। এখনো কোনো দোকানপাট কিছু খোলেনি। এই ঠান্ডার মধ্যে একটু চা খাওয়া যেতে পারতো। এই যে রাস্তাটা দেখতে পেয়েছি এবং পুরো খাড়াই। উঠে তো এলাম, নামতে পারবো কিনা তো জানি না। গাড়িটাকে একটু ধরবো, ওইদিকে যাবো। ঠেলবি, টানবি না, ঠেলবি, ঠিক আছে? চল, প্রথমে এদিকে কাটাবো, তারপরে বাঁদিকে কাটাবো, বাঁদিকে। ঠিক আছে। বাপরে, এই জায়গাটা নামথিং পুকুরি থেকে 2 কিলোমিটার আর আমাদের হোমস্টে থেকে 1 কিলোমিটার। এই জায়গাটা যাওয়ার সময় আমি দেখে গেছিলাম, কিন্তু নামথিং পুকুরি এবং সানরাইজ দেখবো বলে অহলদারা ভিউ পয়েন্টে গেছিলাম আগে, এবং ফেরার সময় এই জায়গাটা এসেছিলাম। এই জায়গাটা খুব ভালো, যদি কুয়াশা না থাকতো এখান থেকে পুরো দমে দেখা যেত কাঞ্চনজঙ্ঘার পিকটা, কিন্তু এই কুয়াশা আমাদের সব কিছুই নষ্ট করে দিয়েছিল। যাই হোক, এইখানে আমরা কিছুটা সময় কাটিয়েছিলাম এবং এখান থেকে হোমস্টের দিকে ফেরার পথে আমাদের চোখে পড়েছিল আরেকটি ছোট অরেঞ্জ গার্ডেন। দেখতে পেয়েছি। ওই দেখ, আরে এটা দেখে নি ফটাফট। এই যে কমলা লেবু হয়ে আছে, এই যে কমলা লেবুর বাগান, এই যে গাছে কমলা লেবু ভর্তি, অনেকগুলো গাছ এখানে, সব কমলা লেবু হয়ে আছে। গাড়িটা ওইখানে রেখে এসছিলাম এদিকে, এইখানে বাগানগুলো রয়েছে, কিন্তু এইখানে যে দাঁড়িয়ে আছে এই যে এই ছেলেটা, সে বললো যে মোটামুটি 50 টাকা করে পার হেড দিতে হবে এইটুকুনি বাগানে ঢোকার জন্য। তো শুধুমাত্র বাগানে ঢোকার জন্য 50 টাকা করে দেওয়াটা আমার পক্ষে অনেকগুলোই পয়সা। যাক, কি আর করবো, আমাদের তো ভাগ্য কোনো দিকে সাথ দিচ্ছে না। এদিকে কুয়াশা, এদিকে এইরকম মানে অমানবিক একটা পয়সা চেয়ে নেওয়া, এটার কোনো মানেই নেই। শিটংয়ের এই সাইট সিন এখানেই শেষ হলো। সাইট সিনে বলতে তো সেরকম কিছু ছিল না, যা যা ছিল ছোটোখাটো দেখেছি। 2 দিন ছিলাম, এখনো পর্যন্ত কুয়াশায় পুরো ঢেকে রয়েছে। একটু নিচের দিকে আছি গাছপালার জন্য, কুয়াশাটা পুরো মাটি পর্যন্ত আসেনি। হোমস্টেতে যাই, ফ্রেশ হই, বাথরুমে যাওয়া দরকার, তারপরে ব্যাগপত্র গুছিয়ে খাওয়া দাওয়া করে বেরাই। এরপর আমরা রুমে গিয়ে সত্যি রেডি হয়ে বেরিয়ে পড়ি। মাঝখানে আর কোনো ভিডিও করার মতন ইচ্ছে ছিল না।
এর পরের ভিডিওতে আমি দেখাবো যে আমি শিটং থেকে দার্জিলিং কীভাবে পৌঁছেছিলাম, আমার আরেকটা বাইক রাইড। দেখা হচ্ছে তাহলে আমার পরের ভিডিওতে।